আপনি যদি কাউকে খুন করেন, রাষ্ট্রপতির সাধ্য নেই আপনাকে বাঁচানোর, যদি না নিহতের পরিবার আপনাকে মাফ করে। ভাবুন তো, শেখ হাসিনা বা এরশাদ যদি জানতেন যে 10 বছর পর তাদের নামতেই হবে, তারা কি স্বৈরাচার হতেন? আপনি কি চান আপনার সন্তান এমন এক দেশে বড় হোক যেখানে ইন্টারনেট বন্ধ করে মানুষ মারা হয়, নাকি এমন এক দেশে যেখানে প্রধানমন্ত্রীরও জবাবদিহিতে থাকে? বাংলাদেশে 1977, 85, 91 সালে গণভোট হয়েছে, কিন্তু সেগুলোর প্রশ্ন ছিল খুবই সরল। বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে কি মুখোশহীন সম্রাট নয়? তিনি দলের প্রধান, তিনি সরকার প্রধান, তিনি সংসদ নেতা, সব ক্ষমতা এক হাতে। রাজনৈতিক দলগুলো কেন এই গণভোট নিয়ে উচ্চবাক্য করছে না? কারণ এই সংস্কারগুলো তাদের ক্ষমতা কমিয়ে দেয়। ইতিহাসের দিকে তাকালে একটা অদ্ভুত প্যাটার্ন দেখা যায়। আমরা বারবার ভোট দেই, আমরা বারবার লাইনে দাঁড়াই, আমাদের আঙুলে কালো কালি লাগে, আমরা ভাবি আমরা শাসক নির্বাচন করছি, কিন্তু 5 বছর পর আমরা আবিষ্কার করি আমরা আসলে শাসক না, আমরা একজন নতুন মালিক নির্বাচন করছি। কেন এমন হয়? কেন 71, 90 বা 24-এর গণ অভ্যুত্থানের পরেও সেই একই স্বৈরাচার বারবার ফিরে আসে? সমস্যাটা এখানে কোথায়? এবারের নির্বাচনে আমাদের জন্য নতুন দুটো শব্দ অপেক্ষা করছে, হ্যাঁ এবং না। এটাকে বলা হয় গণভোট। বিশ্বের ইতিহাসে ব্রেক্সিট বা স্কটল্যান্ডের স্বাধীনতার মতো বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই গণভোটের মাধ্যমে। বাংলাদেশে 1977, 85, 91 সালে গণভোট হয়েছে, কিন্তু সেগুলোর প্রশ্ন ছিল খুবই সরল। আপনি কি এই শাসকের উপর আস্থাশীল? উত্তর ছিল হ্যাঁ এবং না। কিন্তু এবার খেলাটা ভিন্ন। এবার আপনাকে শুধুমাত্র প্রশ্ন করা হচ্ছে না আপনি শুধু কাকে চান, আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কেমন বাংলাদেশ চান। আপনার সামনে রাখা হয়েছে জুলাই চার্টার বা জুলাই সনদ, যেখানে অলমোস্ট 84টি বা তার নির্দেশ পয়েন্ট আছে। আপনি যদি হ্যাঁ বলেন, আপনি 84টি পয়েন্টকে আপনার ভবিষ্যৎ হিসেবে মেনে নিলেন, আর যদি না বলেন, আপনি ফিরে গেলেন সেই পুরনো অন্ধকারে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ, এমনকি অনেক শিক্ষিত মানুষও জানে না আসলে এই দলিলের ভিতরে আসলে কি লেখা আছে। রাজনৈতিক দলগুলো চুপ, কারণ তারা চায় না আপনি জানুন। কারণ এই দলিলে এমন কিছু সেফটি ভাল্ব বা সুরক্ষা কবচ আছে যা রাজনীতিবিদদের ঈশ্বর হওয়া থেকে আটকাবে। আজকের ভিডিওতে আমরা সেই 84 দফার গোলকধাঁধা থেকে বের করে আনবো আসল সত্য। আমরা দেখব কেন আপনার একটি হ্যাঁ ভোট আগামী 100 বছরের জন্য বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারে। আমাদের বর্তমান সংসদ ব্যবস্থা কেমন? 300 জন এমপি, যার দল বেশি সিট পায় সে সরকার গঠন করে, সে যা বলে তাই আইন। এটাকে বলা হয় এক কক্ষ বিশিষ্ট সংসদ। এখানে কোনো ব্রেক নেই, কাজে যদি খাদে পড়ে তবে সবাই মরে। জুলাই সনদের সবচেয়ে বৈপ্লবিক প্রস্তাবনা হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। সহজ কথায়, সংসদের দুটো তলা থাকবে, নিচতলায় বা নিম্নকক্ষে থাকবেন 300 জন এমপি, যাদের আপনি সরাসরি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। কিন্তু উপরতলায় বা উচ্চকক্ষে থাকবেন 100 জন বিবেকবান মানুষ। কিন্তু এটা কারা? এটা কিভাবে আসবে? এখানে আসে পিআর সিস্টেম বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ম্যাজিক। ধরুন নির্বাচনে 3টি দল অংশ নিল, দল ক, দল খ এবং দল গ। সারা দেশে মোট ভোট 2 কোটি। দল ক পেল 1 কোটি ভোট বা 50%, দল খ পেল 60 লাখ ভোট বা 30%, দল গ পেল 40 লাখ ভোট বা 20%। নিম্নকক্ষে বা এমপি নির্বাচনে হয়তো দল ক বেশিরভাগ সিট জিতে সরকার গঠন করে, কারণ আমাদের বর্তমান নিয়মে যে এলাকায় যে বেশি ভোট পায় সে জিতে যায়, বাকিদের ভোট ডাস্টবিনে যায়। কিন্তু উচ্চকক্ষে খেলাটা ঘুরবে, সেখানে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের শতাংশ বা পার্সেন্টেজ অনুযায়ী সদস্য পাঠাবে। দল ক 50% ভোট পেয়েছে, তারা উচ্চকক্ষে 50 জন লোক বসাবে। দল খ 30% ভোট পেয়েছে, তারা 30 জন বসাবে। এমনকি যে ছোট দলটি মাত্র 5% ভোট পেয়েছে, তাদেরও 5 জন প্রতিনিধি উচ্চকক্ষে থাকবে। এর মানে কি? এর মানে হলো নিম্নকক্ষে সরকার যদি গায়ের জোরে কোনো খারাপ আইন পাশ করাতে চায়, তবে উচ্চকক্ষ সেটা আটকে দিতে পারবে। কারণ উচ্চকক্ষে সরকারের একচ্ছত্র আধিপত্য থাকবে না, সেখানে সব মতের মানুষ থাকবে। উচ্চকক্ষ হবে রাষ্ট্রের ফিল্টার। আপনি যদি গণভোটে হ্যাঁ দেন, আপনি ফিল্টারটি কিনলেন। আপনি যদি না দেন, আপনি সেই পুরনো যা খুশি তাই করার লাইসেন্স দিয়ে দিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে কি মুখোশহীন সম্রাট নয়? তিনি দলের প্রধান, তিনি সরকার প্রধান, তিনি সংসদ নেতা, সব ক্ষমতা এক হাতে। জুলাই সনদে এই সুপার পাওয়ারকে ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছে। নাম্বার 1, মেয়াদের সময়সীমা, দ্য টার্মস লিমিট। প্রস্তাবনা হলো একজন ব্যক্তি জীবনে 2 বছরের বেশি অথবা মোট 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ভাবুন তো, শেখ হাসিনা বা এরশাদ যদি জানতেন যে 10 বছর পর তাদের নামতেই হবে, তারা কি স্বৈরাচার হতেন? না, কারণ তারা জানতেন তাদের ক্ষমতা চিরস্থায়ী না। গণভোটে হ্যাঁ বলা মানে আপনি নিশ্চিত করলেন যে বাংলাদেশে আর কোনোদিন কোনো ফেরাউন জন্মাবে না। 10 বছর পর তাকে সাধারণ মানুষের কাতারে আসতেই হবে। নাম্বার 2, দল ও সরকার আলাদা। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলের সভাপতি থাকতে পারবেন না, তাকে দলের পদ ছাড়তে হবে। এর ফলে রাষ্ট্র এবং দল একাকার হয়ে যাবে না। নাম্বার 3, রাষ্ট্রপতির ক্ষমতা, দ্য ব্যালেন্স। এতদিন রাষ্ট্রপতি ছিলেন শোপিস, প্রধানমন্ত্রীর লেখা স্ক্রিপ্ট পাঠ করাই ছিল তার কাজ। নতুন প্রস্তাবে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন গোপন ভোটে। নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সদস্যরা গোপনে ভোট দেবেন, ফলে সরকারি দল চাইলেই তাদের পছন্দের পুতুল রাষ্ট্রপতি বানাতে পারবেন না। রাষ্ট্রপতি স্বাধীনভাবে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন এবং পিএসসি সদস্যদের নিয়োগ দিতে পারবেন। প্রধানমন্ত্রীর হুকুম লাগবে না। কিন্তু সাবধান, রাষ্ট্রপতির একটা ক্ষমতা কমানো হয়েছে। আগে রাষ্ট্রপতি চাইলে ফাঁসির আসামিকে বা খুনিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু জুলাই সনদ বলছে না। রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করতে চান, তবে ভিকটিম বা ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি লাগবে।
আপনি যদি কাউকে খুন করেন, রাষ্ট্রপতির সাধ্য নেই আপনাকে বাঁচানোর, যদি না নিহতের পরিবার আপনাকে মাফ করে। এটা হলো আসল ন্যায় বিচার। নারীদের জন্য সংসদে এতদিন 50টি সংরক্ষিত আসন ছিল। এটা ছিল অনেকটা দয়া বা উপহারের মতো। দল যাকে খুশি তাকে বসিয়ে দিত। জুলেখা সনদ বলছে সংসদে নারীর আসন হবে 100টি, এবং সবচেয়ে বড় কথা, এই 100 জন নারীকেও সরাসরি নির্বাচন করে আসতে হবে। তারা কারো দয়ায় এমপি হবেন না, তারা জনগণের ভোটে নেতা হবেন। এটা নারীর ক্ষমতায়নের এক নতুন অধ্যায়। এছাড়া সংবিধানে বলা হচ্ছে ইন্টারনেট শাটডাউন করা যাবে না, এটা মৌলিক অধিকার, যেটা এর আগে হয়েছিল 2024 সালে। পলক আমাদের ইন্টারনেট ডাউন করে দিয়েছিল, অফ করে দিয়েছিল, যা খুশি তাই ভাই। বিশেষ বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে। বিচারকদের সম্পদের হিসাব পাবলিকলি প্রকাশ করতে হবে। যদি কোনো বিচারক কোনো রাজনৈতিক দলের দালালি করে, তবে সেটা অসৎ আচরণ হিসেবে গণ্য হবে এবং তার চাকরি যাবে। এই যে পরিবর্তনগুলো, এগুলো কোনো দলের ম্যানিফেস্টো না, এগুলো হলো একটা অপারেটিং সিস্টেম আপডেট। আমাদের পুরনো অপারেটিং সিস্টেম সংবিধান ভাইরাসে ভরা ছিল। হ্যাকাররা বা সরিষাররা সেটা হ্যাক করতো। জুলেখা সনদ হলো সেই অ্যান্টিভাইরাস যা সিস্টেমকে সিকিউর করবে। এখন প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো কেন এই গণভোট নিয়ে উচ্চবাক্য করছে না? কেন তারা চুপ? কারণ এই সংস্কারগুলো তাদের ক্ষমতা কমিয়ে দেয়। কোনো নেতাই চান না তার মেয়াদ 10 বছর ফিক্সড হয়ে যাক। কোনো দলই চায় না উচ্চকক্ষে বা অন্য দলের লোক এসে তাদের কাজে বাধা দিক। তাই তারা চায় আপনি কনফিউজ থাকুন, তারা চায় আপনি না দিন অথবা ভোট দিতেই না যান। কারণ আপনি ভোট না দিলে পুরনো সিস্টেম বহাল থাকবে, আর পুরনো সিস্টেম মানে তাদের লুটপাটের সুবিধা। কিন্তু আপনি কি চান? আপনি কি চান আপনার সন্তান এমন এক দেশে বড় হোক যেখানে ইন্টারনেট বন্ধ করে মানুষ মারা হয়, নাকি এমন এক দেশে যেখানে প্রধানমন্ত্রীরও জবাবদিহিতে থাকে? সামনে যে দিনটা আসছে সেটা ক্যালেন্ডারের কোনো সাধারণ তারিখ না। ব্যালট পেপারের ওই হ্যাসিলটি কোনো কালির দাগ না, ওটা হলো আপনার সিগনেচার। আপনি ইতিহাসের পাতায় সাইন করছেন যে আমি পরিবর্তন চেয়েছিলাম। রাজনীতিবিদ যা গেম খেলছে তারা ভাবছে জনগণ বোকা, কিন্তু গণভোট হলো সেই মুহূর্ত যখন রিমোট কন্ট্রোলটা আপনার হাতে, চ্যানেল বদলানোর ক্ষমতাটা আপনার। তাই যখন ভোট কেন্দ্রে যাবেন, মনে রাখবেন আপনি কোনো ব্যক্তিকে রাজা বানাচ্ছেন না, আপনি এমন এক নিয়ম বানাচ্ছেন যা রাজাকেও প্রজা হিসেবে মনে রাখবে। সিদ্ধান্ত আপনার। অতীতের পুনরাবৃত্তি নাকি ভবিষ্যতের নির্মাণ? দ্য পেন ইজ ইন ইউর হ্যান্ড, রাইট ইউর ডেস্টিনি। আল্লাহ হাফিজ।